সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলছে ইসরায়েলের সঙ্গে ইরানের একটি যুদ্ধ বলা যায়। যুদ্ধ এই কারণে, কারণ এর আগে ইসরায়েল তার প্রতিপক্ষ যাদেরকে বলা হয় মুসলমানদেরকে নির্বিচারে তারা হত্যা করেছে, গাজায় করেছে, বিশ্বের বিভিন্ন জায়গায় তারা করেছে। এই ইহুদি সন্ত্রাসবাদের আহ, ছায়া থেকে, ছোবল থেকে আসলে বাঁচতে পারেনি মুসলমান সম্প্রদায়। এবং এই মুহূর্তে ইরান যখন গুটি গুটি করে সামনের দিকে এগোচ্ছে, এবং এক পর্যায়ে এখন দেখা যাচ্ছে যে ইরান কিন্তু সত্যিকার অর্থেই ইসরায়েলের জন্য ভয়াবহ কিছু নিয়ে গেছে, এবং ইসরায়েলিদের মধ্যে কিছুটা আতঙ্ক, ভয় এবং শঙ্কা কাজ করছে, এবং তারা কিন্তু আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাইছে। তো এই বিষয়ে কথা বলবো একজন বিশেষজ্ঞ যিনি মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করছেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন তেহরানে ছিলেন। তিনি ইরানের রাজনীতি এবং সেখানকার অর্থনৈতিক অবস্থা, সামরিক অবস্থা সম্পর্কে খুব ভালো জানেন। আমরা তার সঙ্গে কথা বলবো। সিরাজুল ইসলাম, আমরা স্বাগত জানাচ্ছি। সিরাজ ভাই, আপনাকে, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে যে যুদ্ধ, যেটি আমি শুরুতে বলছিলাম অসম যুদ্ধ, এটা কি আসলে অসম যুদ্ধ, নাকি এর মধ্যে অন্য কোনো ঘটনা আছে? অনেক ধন্যবাদ রেমান। ধন্যবাদ এই চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে আমি যে কথাটা বলতে চাই প্রথমে সেটি হচ্ছে এটা অসমযুদ্ধ কেন বলছি আমরা। কাকে দুর্বল হিসেবে দেখাচ্ছি বা দেখতে চাইছি? ইরানকে? না, ইরান দুর্বল না। আবার ইসরায়েলকে যদি দেখতে চাই যে দুর্বল, তাও কিন্তু সামরিক দিক দিয়ে ভাবার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে এখানে যে যুদ্ধটা হচ্ছে এটা অনেকটা মানে দুই বেশ শক্তিধর পক্ষের ভেতরেই আমি বলবো যে যুদ্ধটা হচ্ছে। আমি আসলে একটু শক্ত অবস্থানে থেকেই বলি, দুই পক্ষ বললাম, দুই দেশ বললাম না। আমি ব্যক্তিগতভাবে ইসরায়েলকে একটি দেশ মনে করি না। আমি মনে করি এটি আমেরিকার একটা সামরিক ঘাঁটি, এবং জাস্ট একটা রাষ্ট্রের মোড়কে আমেরিকা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে তার ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে এবং ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। চেহারা সুরতে, আকার ইঙ্গিতে, আদলে মনে হয় যে একটা রাষ্ট্র, কিন্তু আসলে বেসিক্যালি সেটা রাষ্ট্র না। সেটা সিম্পলি আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য একটা ঘাঁটি হিসেবে কাজ করে। তো এই দুইটা শক্তির মধ্যে আহ যে সামরিক সক্ষমতা, এটা খুব কাছাকাছি, এবং কেউ কাউকে খুব যে পিছনে ফেলেছে তা কিন্তু না। আর ইরানকে এটা ভাবার কোনো কারণই নেই যে ইরান এখানে খুব দুর্বল একটা মানে দুর্বল দেশ, নাজুক অবস্থায় আছে। ব্যাপারটা এরকম ভাবে দেখা আমি মনে করি যে একটা অন্যায় হবে। জি। ইরান আপনি যে যথেষ্টই কথাটি শক্তিশালী আপনি দেশ। যে কথাটি বলছিলেন, যে দুটি পক্ষ, তো একটি পক্ষ তো আমরা দেখছি জায়নবাদী ইহুদি। আপনি বলছেন মার্কিন সাম্রাজ্যবাদীরা তাদেরকে সহায়তা করছে, সহযোগিতা করছে, সেটা আপনি বলছেন। কিন্তু সেক্ষেত্রে ইরানকে কেন মুসলিম সম্প্রদায় বা মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলো ওই অর্থে সরাসরি সহযোগিতা করছে না? এখানে কি কোনো আন্তর্জাতিক রাজনীতি, নাকি সামরিক ব্যর্থতা, নাকি নিজেদের জীবন বাঁচানোর তাগিদ থেকে এগুলি করছে? খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়। এই বিষয়টা সবচেয়ে এই মুহূর্তে আলোচিত হচ্ছে। আহ বাস্তবতা হচ্ছে যে ইসরায়েলকে তৈরি করেছে আমেরিকা এবং ব্রিটেন এবং তাদের পশ্চিমা মিত্ররা। তাকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা তাদের স্বার্থেই প্রয়োজন। অতএব ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, অনেক বেশি শক্তিশালী করে তোলার জন্য যা যা করার পশ্চিমা দেশগুলো, আমেরিকা ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো তাই করবে। এতে কোনো সন্দেহ নেই, করে আসছে, করবে। এটা তারা একটা সাংবিধানিক দায়িত্ব হিসেবে নিয়েছে। পক্ষান্তরে ইরান না আঞ্চলিক কোন দেশের এই রকম সহযোগিতা পাচ্ছে বা পাবে না, না কোনো মুসলিম দেশের, না আন্তর্জাতিক কোনো গুরুত্বপূর্ণ দেশের। তবে ইরানের সাথে চীনের এবং রাশিয়ার 25 ইয়ার্স স্ট্র্যাটেজিক ডিল আছে। সেই জায়গা থেকে যদি অনেক ক্রাইসিসটা অনেক বেশি বড় হয়ে যায়, অনেক বেশি ডিফিকাল্ট ক্রাইসিস হয়ে যায়, ক্রিটিক্যাল হয়, তাহলে হয়তো রাশিয়া, চীন, ইরান যদি তাদের কাছে সহযোগিতা চায় হয়তো তারা এগিয়ে আসতে পারে। সেটা আরো
অন্য প্রেক্ষাপটের ব্যাপার। সেক্ষেত্রে কি কিন্তু ওই যে মুসলিম যে শঙ্কার কথা, সম্প্রদায়, আপনি আপনার যে কথা, আপনাদের শঙ্কার এখানে কথা আপনি যে, বলছেন, আমি একটু বড় বলি। শক্তি আপ- যদি আপ- বড় শক্তি যদি জড়িয়ে যায়, সেক্ষেত্রে যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা আরো বড় কিছুর কথা, যে শঙ্কার কথা আপনারাই বলছেন, এমন কিছু বিষয় আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, আমি এই প্রশ্নটা আলোচনা করার আগে আমি আরেকটু বলে আসি ওখানে মুসলিম দেশগুলোর অবস্থা। এটা আপনি প্রশ্ন করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা না বললে হবে না। মুসলিম দেশগুলো ইরানকে সহযোগিতা করছে না মূলত যে কারণে, সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির গেড়াকলে পড়ে আছে তারা। আন্তর্জাতিক রাজনীতির শিকার তারা, এবং তাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসার মতো সক্ষমতা তাদের আসলে নেই। যেমন আমরা সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যত মুসলিম দেশ, প্রত্যেককেই দেখি যে তারা বেসিক্যালি আমেরিকার বা পশ্চিমা শক্তিগুলোর তল্পিবাহক হিসেবে আছে। তাদের গদি থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত ওয়াশিংটনে হয়। তাদের তারা কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না সেই সিদ্ধান্ত দেশের মাটিতে হয় না, দেশের জনগণের মাধ্যমে হয় না। ফলে তারা আহ, ইরানের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে যদি আমেরিকা খুশি থাকে, সেই খুশি রাখার চেষ্টা করে। সেক্ষেত্রে তারা ইরানকে সমর্থন দেবে না, দিচ্ছে না, এটা বাস্তবতা। আর এর সামনে যে শিয়া সুন্নি বা ধর্মীয় যে বিষয়টা আনা হয়, এই পাশ্চাত্যের গভীর একটা আহ, কৌশল, এটা চক্রান্ত, ষড়যন্ত্র। সেই চক্রান্ত হচ্ছে মুসলমান দীর্ঘদিন যুগের পর যুগ পা দিয়ে রয়েছে, পা দিয়েছে সেই ফাঁদে, এবং সেই ফাঁদে পড়ে তারা এখন বিপদগ্রস্ত। একথা তো পরিষ্কার যে আমেরিকার তল্পিবাহক হয়েও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যের কোন দেশ কি নিরাপদ? প্রশ্ন ওঠে না। হুতিরা যে তছনছ করে দিয়েছিল সৌদি আরবের আরামকো, এবং সংযুক্ত আরব আমিরাতে প্রচন্ড রকমের হামলা চালিয়েছিল, সেই হামলাগুলোও কিন্তু ঠেকাতে পারেনি সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনের হুতিদের হামলা ঠেকাতে পারেনি। সেক্ষেত্রে ইরানকে যদি সত্যি সত্যিই একটা প্রতিপক্ষ ধরা হয়, তাহলে ইরানকে মোকাবেলা করার সক্ষমতা, শক্তি কি এদের আছে? নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই জায়গায় ইরান তো তাদের উপরে হামলা চালাবে না বা চালাতে চায় না। ইরানের বক্তব্য হচ্ছে কি, মধ্যপ্রাচ্য থেকে বাইরের যে সমস্ত শক্তি আছে তাদেরকে বের করে দিতে হবে। এবং মধ্যপ্রাচ্য যেহেতু নিজেদের এলাকায়, ইরান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, এরা আছে, তাদের সমস্যা নিজেরা নিজেরা বসে মীমাংসা করবে। আমেরিকাকে কেন রাখতে হবে? ব্রিটেনকে কেন রাখতে হবে? এবং তাদের সেনাবাহিনী কেন এখানে থাকবে? ইরানের যুক্তি হচ্ছে যে আমেরিকায় বা পশ্চিমা দেশগুলোতে কি ইরানের বা মধ্যপ্রাচ্যের কোন দেশের সামরিক বাহিনী মোতায়েন আছে? যদি না থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে কেন আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর সেনাবাহিনী মোতায়েন থাকবে? তাদেরকে সরিয়ে দাও, তাদেরকে এখান থেকে চলে যেতে আমরা বাধ্য করি, আমাদের সমস্যা আমরা মীমাংসা করব। আমের অর্থাৎ অন্যকে, বাইরের শক্তিকে কেন টানবো? ইরানের কথা এটা। জি। কিন্তু সেই কথা তো আর কেউ শুনবে না, শুনছে না। তারা তৃতীয় ওই তৃতীয় আমেরিকা যা বলেছে ওই ওই ওষুধ বড়ি গিলেই মিশে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধের এখন কথা আপনি বলুন। যে পরের যে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নে আমি একটু আসি, যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আছে কিনা। হ্যাঁ, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আছে। এই যুদ্ধ যদি খুব শর্ট টাইমে শেষ না হয়, ইসরায়েল যদি আরো বেশি অ্যাগ্রেসিভ হয় ইরানের বিরুদ্ধে, এবং এই যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে ফেলার চেষ্টা করছে ইসরায়েল, সে কথা সৌদি আরবের যুবরাজ ইরানের প্রেসিডেন্টকে ফোন করে জানিয়েছেন। তো ইসরায়েল ইরান, আমেরিকাকে, ফ্রান্সকে, ব্রিটেনকে, এই সমস্ত দেশকে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। এই সমস্ত কোনো একটা দেশ যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে ইরানকে আলটিমেটলি মার্কিন ঘাঁটি, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বা ব্রিটিশ বা ফ্রান্সে যে সমস্ত ঘাঁটি রয়েছে, সেই সব জায়গায় হামলা চালাতে হবে। তখন নেটো জোটের সদস্য দেশের উপর হামলা হয়েছে বলে অন্যান্য সদস্য ধরে নেবে, তখন নেটো জোটের বিরুদ্ধে আমেরিকা সহ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে। তখন আলটিমেটলি ইরান রাশিয়া এবং চীনের কাছে হেল্প চাইতে পারে। এই হেল্প নিয়ে পাকিস্তানও এগিয়ে আসতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান যখন এগিয়ে যাবে, তখন আপনি জানেন যে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে, তখন ভারত এই সুযোগ নিয়ে হয়তোবা
পাকিস্তানের উপর হামলা চালাতে পারে। তো সামগ্রিকভাবে দেখা যায় যে এই যে বর্তমান যে ছোট ঘটনা, এই ছোট ঘটনায় আস্তে আস্তে বাড়তে 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 এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এটা অসম্ভব কিছু নয়। আপনি বলছিলেন হুতিদের কথা। এখন তো অভিযোগ আছে, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমগুলোতে আসছে, আপনি নিজেও দেখেছেন, যে হুতি বলেন কিংবা হামাস বলেন, এরা আসলে ইরানের পক্ষ হয়ে প্রক্সি ওয়ারে এতদিন যুক্ত ছিল। এখন ইরান সরাসরি সেই যুদ্ধে নেমেছে। বিষয়টি কি তাই? আসলে ব্যাপার হচ্ছে কি, প্রক্সি ওয়ার তো চলছে, এতে তো কোনো সন্দেহের কোনো কারণ নেই, বা এটা তো ওপেন। আহ আহ, একেবারে হুতিরা গাজার গাজায় যে হামলা চালাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘোষণা দিয়ে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। তারা বলেইছে যে গাজায় যতক্ষণ পর্যন্ত ইসরায়েল হামলা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ করবো না, হুতিরা বলেছে। হিজবুল্লাহ ঠিক একইভাবে গাজায় হামলার বন্ধের দাবি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। আবার হামাস তো করছেই। এবং হামাস, হিজবুল্লাহ এদেরকে প্যাট্রোনাইজ করে অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ, আদার আদার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা সহযোগিতা ইরান দেয়। এ তো পরিষ্কার, এ তো গোপন কিছু না। আবার ইয়েমেনের হুতিদেরকেও যে ইরান সমর্থন করে সে কথাও মোটামুটি কম বেশি সবাই জানে না। তো ইরানের কাছ ইরানের কাছ থেকে এই সমস্ত দেশ বা সংগঠন বিভিন্ন ধরনের সুবিধা পায়। এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, বা ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার স্বার্থের বিরুদ্ধে তারা অবস্থান নেয়। বাস্তবতা হচ্ছে যে ইরান মধ্যপ্রাচ্যের যে নীতিটা অনুসরণ করে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে কোনো বাইরের কোনো শক্তি থাকতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইসরায়েল হচ্ছে একটা মুসলিমদের আহ স্বার্থের বিরুদ্ধে, মুসলিমদের একেবারে কমন একটা শত্রু, অভিন্ন শত্রু। এবং সে মুসলমানদের কিবলা দখলকারী একটা শক্তি। এর বিরুদ্ধে লড়াই মানে এই দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এই লড়াই করবে ইরান। এটা ইরানের ঘোষিত নীতি। তো এই নীতির সাথে হামাস, হিজবুল্লাহ, আপনার ইয়েমেনের হুতিরা বা ইরাকের বেশ কিছু রেজিস্ট্যান্স ফোর্স, তারা কিন্তু একমত এবং ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ হয়েই কিন্তু আহ, মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বে এই রেজিস্ট্যান্স ফোর্স। কেমন? সেক্ষেত্রে ডেফিনেটলি বলা যায় যে এই যে যুদ্ধটা হচ্ছে, সেটা ঠিক প্রক্সি ওয়ার না, প্রত্যেকের অস্তিত্বের জন্য এবং মুসলিম উম্মার স্বার্থ রক্ষা করার জন্য যার যার অঙ্গন থেকে লড়াই করছে। সেই লড়াই কখনো সরাসরি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে, কখনো কখনো টোটাল পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যাচ্ছে। ব্যাপারটা এরকম। জি, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনি নিজেও তেহরানে ছিলেন, সেখানে গণমাধ্যমে কাজ করেছেন, এখনো আপনি একটা বড় গণমাধ্যমে আছেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইসরায়েল যে ধরনের দেশ এবং ইরান যে ধরনের দেশ, দুটো দেশেই কিন্তু মানে গণমাধ্যমের স্বাধীনতাকে এক অর্থে হরণ করা হয়। অর্থাৎ প্রকৃত তথ্য ইসরায়েলের গণমাধ্যমে আসে না এবং ইরানের গণমাধ্যমে আসার সুযোগ নেই। এই যে যুদ্ধ যেটি হচ্ছে, আমরা যেটি হয়তো এক্স এর মাধ্যমে কিংবা কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, কিংবা পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে বাংলাদেশের মানুষ বা বাংলা ভাষাভাষীরা জানতে পারছে, এর মানে প্রকৃত ঘটনার কত পার্সেন্ট আসলে আমরা জানতে পারছি? এই যে ইসরায়েল এবং ইরানের আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীদের উপর নিষেধাজ্ঞার পরেও যতটুকু আসছে, এই এতটুকু আসলে মানে কতটুকু, মানে মানে পুরো বিষয়টার কত পার্সেন্ট আমরা জানতে পারছি? আমরা ঠিক কত পার্সেন্ট জানতে পারছি এই ক্যালকুলেশন বা এই জরিপ দেয়া যাবে না, এটা কঠিন ব্যাপার। কিন্তু আমি আপনার বক্তব্যের সাথে, গণমাধ্যমের স্বাধীনতা দেয় না, ইরানও গণমাধ্যমের স্বাধীনতা দেয় না, এই কথাটার সাথে আমি একটু দ্বিমত করব এই জায়গায়। দেখুন, এই যে ইসরায়েল প্রথম দিনে যে অতর্কিতে ইরানের উপরে হামলা চালিয়েছে, তাতে ইরানের একেবারে সেনাপ্রধান, চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাকির, তিনি শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন যাই বলি। তারপরে আইআরজিসির প্রধান নিহত হয়েছেন। তারপরে খাতামুল আম্বিয়া হচ্ছে আইআরজিসির প্রধান ঘাঁটি, সেই ঘাঁটির যিনি প্রধান কমান্ডার তিনি নিহত হয়েছেন। এরপরে আরো তিনজন বা চারজন জেনারেল, খুব টপ লেভেলের কর্মকর্তা, হাই র্যাঙ্কিং কমান্ডার, তারা নিহত হয়েছেন। এরপরে 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।
এরপরে ইরানের কোথায় কোথায় হামলা চালিয়েছে তা কম বেশি প্রকাশ করেছে। নট অনলি দ্যাট, আপনি খেয়াল করবেন মনে হয় গত রাতে, শনিবার দিবাগত রাতে ইরান ইসরায়েলের উপর যে হামলা চালিয়েছে তা কিন্তু ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে, এবং ইরানি গণমাধ্যমে তা লাইভ প্রচার হয়েছে। কেমন? সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে তো আমরা আপাতত দেখছি না যে কোনো কিছু গোপন করা হচ্ছে বা প্রচার করতে দেওয়া হচ্ছে না। তাদের এই যে বিরাট একটা ক্ষয়ক্ষতি, যেটা যুদ্ধের, অনেকেই যুদ্ধের নীতির অংশ হিসেবে অনেকেই প্রচার করতে চান না, প্রকাশ করতে চান না, তাই ইসরায়েল করছে না। কেমন? ইরান তো করে দিয়েছে, এবং ইরানের এ পর্যন্ত কতজন লোক মারা গিয়েছে, 100-র বেশি বা 100-র কাছাকাছি, তা কিন্তু পরিষ্কার। অন দা আদার হ্যান্ড, একেবারেই ঘটনা সত্য এবং আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে যে যুদ্ধের দ্বিতীয় দিনে, অর্থাৎ গত রাতের আগের রাতে যখন ইরান হামলা চালিয়েছে তখন, এবং ইসরায়েল যথেষ্ট ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল, তখন ইসরায়েলের সেনা কর্তৃপক্ষ ইসরায়েলের গণমাধ্যমগুলোকে এবং সাধারণ লোকজনকেও একেবারে প্রচন্ডভাবে বাধা দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, সেন্সরশিপ আরোপ করেছে, যে এই যুদ্ধের খবর বা এই সমস্ত হামলার খবর, ছবি গণমানুষ তুলতে পারবে না, ব্যবহার করতে পারবে না, প্রচার করতে পারবে না, একেবারে কমপ্লিটলি প্রহিবিটেড, নিষিদ্ধ। সেক্ষেত্রে ইরান এবং ইসরায়েলের এই যে একদম কমনলি একভাবে এক পাল্লায় মাপা, এটা আমার মনে হয় যে একটু অন্যায় হবে। তারপরেও আপনি জানেন বা আমরা জানি যে যুদ্ধ যেহেতু একটা বিশেষ মুহূর্ত, বিশেষ সময়, যুদ্ধকালীন সময়টা একটা বিশেষ সময়, তো এই সময়ে অনেক তথ্যই কৌশলগত কারণে দেয়া হয় না, প্রচার করানো হয় না। সেক্ষেত্রে এটি আমি মনে করি যে আহ, খুব বিগ ম্যাটার না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তীতে জি, আপনার সঙ্গে আপনাকেও ধন্যবাদ। আপডেটেড কোনো বিষয় থাকলে আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। জি, থ্যাংক ইউ।